কোয়েশ্চনে আপনাদের আবার একবার স্বাগতম জানাই। তো আজকে একটা অতি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা চলে আসলাম। তো আজকে আমরা দেখব কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, যে প্রশ্নগুলো শুধু আপনার বাংলাতে নয়, আপনার অন্যান্য সাবজেক্টেও আপনাদের যথেষ্ট সাহায্য করবে। যেমন আপনার সিডিপি রয়েছে, ল্যাঙ্গুয়েজ 2 যদি ইংলিশ থাকে তাহলে ইংলিশ রয়েছে, বা ইবিএস থাকলে ইবিএস রয়েছে। এই সব সাবজেক্ট কিন্তু আপনাদের যথেষ্ট হেল্প করবে। তো ক্লাসটা দেরি না করে আমরা এখনই শুরু করছি। আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন দেখতে পাচ্ছেন যে কোন সনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, এটা আমরা ইনক্লুড করেছি, কারণ যাতে করে আপনারা বুঝতে পারেন যে কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। তো এই প্রশ্ন দেখুন, আমাদের 21 জানুয়ারি 2022 অর্থাৎ অনলাইন কোয়েশ্চন পেপার। আমাদের বোথ অনলাইন এবং অফলাইন যে এক্সামগুলো হয়েছিল সবগুলো কোয়েশ্চন পেপার মার্চ করে একটা ক্লাস আমরা প্রস্তুত করেছি। তো এখানে 1 নম্বর প্রশ্ন আজকে তুলে নিয়েছি আমরা। 21 জানুয়ারি 2022 এক্সামে এসেছিল। তো কী প্রশ্ন এসেছিল আমরা দেখি। জাতীয় শিক্ষানীতি 2020 শিশুদের মূল্যায়ন অন্তর্ভুক্ত করার এবং অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে। মূল্যায়ন অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করে কোনটা? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, মানে এনইপি থেকে প্রথমেই প্রশ্ন পেলাম। তো এনইপি 2020 প্রপোজ ইনক্লুশন অফ অ্যান্ড ফর অ্যাসেসমেন্ট অফ চিলড্রেন। তো শিশুদেরকে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের এনইপিটা দরকার। তো এটা নিচের কোনটা এই ক্ষেত্রে আমাদের কাজে লাগবে? এক নম্বর হচ্ছে দলগত কাজ এবং স্বমূল্যায়ন, প্রকল্প মানসম্মত পরীক্ষা, মানসম্মত পরীক্ষা না পোর্টফোলিও, নর্মস রেফার্ড এবং ক্রাইটেরিয়ান রেফারেন্স স্টেট, আদর্শ উল্লেখিত এবং মানদণ্ড উল্লেখিত পরীক্ষা। তো অ্যাজ পার দ্য কোয়েশ্চন এখানে কারেক্ট আনসার কোনটা হবে? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে পিন করুন, তবেই কারেক্ট আনসার আমাদের কি হতে পারে। ঠিক আছে, আপনারা কমেন্ট বক্সে কারেক্ট আনসার দেওয়ার পর আমরা অবশ্যই কারেক্ট আনসার কোনটি আমরা বলে দেব। তো আপনারা খুব তাড়াতাড়ি জানিয়ে দিন তো কারেক্ট আনসার কি হতে পারে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর মতে এখানে দেখুন কি দিয়েছে, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বা এক্সামিনেশন, অর্থাৎ কি মানসম্মত পরীক্ষা। তো আমরা কখনো স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষা আমরা নেই না, এটা কেটে দিলাম। আবার এখানে রয়েছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, এটাও আমরা কেটে দিলাম। এখানে দেখুন ক্রাইটেরিয়া পুরা করতে হবে, মানদণ্ড উল্লেখিত পরীক্ষা, এটাও আমাদের সঠিক নয়। তো কারেক্ট আনসার এটারে 3টা অপশন যেহেতু কেটে নিলাম, নেগেটিভ ওয়ার্ড, তাই অপশন নাম্বার A1 এই ক্ষেত্রে হয়ে গেল আমাদের কি কারেক্ট আনসার। তো পরবর্তী প্রশ্ন আমরা দেখি। এটা হচ্ছে 5 জানুয়ারি 2022 পেপার 2। এখানে কিন্তু পেপার 1 পেপার 2 দুটারই কিন্তু কম্বিনেশন আছে, দেখতে পাচ্ছেন। 5 জানুয়ারি 2022 কি প্রশ্ন এসেছিল? হুইচ অফ দ্য ফলোয়িং ডিফাইন্স দ্য প্রোগ্রেসিভ ক্লাসরুম? নিচের কোনটি একটি প্রগতিশীল শ্রেণীকক্ষকে সংজ্ঞায়িত করে? অর্থাৎ প্রগতিশীল শ্রেণীকক্ষ বলতে আমরা কি বুঝি? প্রগতিশীল সংজ্ঞা সম্পর্কে নিচের কোনটা সঠিক, এটা আমরা বলতে পারি। তো লার্নিং ফর এক্সাম, তো এক্সামের জন্য আমরা শিখি, এটা কখনো সত্য নয়, এটা কেটে দিলাম। তারপর ডিকন্টেক্সচুয়ালাইজড মানে কি? সংবাদমুক্ত পাঠ্যক্রম কেন হবে ভাই? সংবাদ হতে পারে। টিচার সেন্ট্রিক প্যাডাগজি, কেন টিচার সেন্ট্রিক হবে? সব জায়গায় যদি চাইল্ড সেন্ট্রিক শিশু কেন্দ্রিক শিক্ষা হতে পারে, তাহলে এখানে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা কেন? তাহলে অপশন নাম্বার ডিটাও কেটে গেল। তার মানে অপশন নাম্বার বি হবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ফোকাস অন এক্সপেরিমেন্টাল লার্নিং, অভিজ্ঞতামূলক শিক্ষার উপর মনোযোগ দিতে হবে, অর্থাৎ অভিজ্ঞতা এক্সপেরিমেন্টের উপর আমাদের কি করতে হবে? জোর দিতে হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, এটা হচ্ছে 23 ডিসেম্বর 2021। ঠিক আছে। A collection of students work on a variety of tasks throughout the meant for keeping a record of their performance is known as a। শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের কাজের উপর একটি কর্মদক্ষতার রেকর্ড রাখার জন্য তৈরি করা কাজের একটা সংগ্রহকে কি বলা হয়? রুবিক্স, ফাইল, ডেটাশিট নাকি পোর্টফোলিও? আমরা সবাই জানি কিন্তু এই প্রশ্নের কারেক্ট আনসার জানি, কোনো অসুবিধা নেই, আমরা সবাই জানি। শুধুমাত্র বলতে হবে আপনাদের কমেন্ট বক্সে কারেক্ট আনসার কি। আপনারা সবাই জানেন, আমি জানি। খুব তাড়াতাড়ি বলুন তো ভাই কারেক্ট আনসার কি হতে পারে, খুব তাড়াতাড়ি ফার্স্ট বলুন। এবং প্রতিনিয়ত এই ধরনের ক্লাস পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন, খুব তাড়াতাড়ি। দেখুন আমরা কি করি, শিক্ষার্থীদের প্রত্যেক দিনের কাজ অর্থাৎ দৈনন্দিন যে শিশুরা কাজ করে বিভিন্ন দিন, সবগুলা কাজ আমরা কি করি, একটা ফাইলের মধ্যে আমরা কি করি, সবগুলা রেখে দিই। তো ফাইলের মধ্যে এই যে সবগুলা যে তার রেকর্ডগুলা যা রাখি, এই ফাইলটাকে আমরা কি বলি? ফাইলটাকে আমরা ফাইল বলি না ভাই, ফাইলটাকে আমরা বলি কি পোর্টফোলিও।
ফাইলে রাখি ঠিক আছে, কিন্তু ফাইলটার নাম কিন্তু আসলে ফাইল নয়, ফাইলটার নাম হচ্ছে কি পোর্টফোলিও। বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিকভাবে প্রতিক্রিয়াশীল শিক্ষাদানকে নিচের কোনটি সঠিকভাবে বর্ণনা করে? 7 জুলাই 2024 আসা প্রশ্ন। 7 জুলাই যে আমাদের অফলাইন পরীক্ষা হয়েছিল, অফলাইন পরীক্ষায় আসা প্রশ্ন। বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিকভাবে প্রতিক্রিয়াশীল শিক্ষাদানকে নিচের কোনটি সঠিকভাবে ব্যাখ্যা করে? ইচ্ছাকৃত, অভিযোজিত, পার্থক্যমূলক নাকি মানসম্মত? কোয়েশ্চেন নম্বর 4, which of the following character describe culturally responsible teaching to cater the diverse group of student? এখানে দেখুন, বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিকভাবে প্রতিক্রিয়াশীল শিক্ষাদানকে নিচের কোনটি সঠিকভাবে ব্যাখ্যা করে? অর্থাৎ বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিভা রয়েছে, বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের যেটা রয়েছে, এটা আমরা কি করে বুঝবো? এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডিফারেন্সিয়েটেড। ঠিক আছে, ডিফারেন্সিয়েটেড হবে, কারণ স্ট্যান্ডার্ডাইজড হবে না, কারণ মানসম্মত করি না, অ্যাডাপটিভ হবে না, ইচ্ছাকৃত হবে না, কারণ সেটা একদম টিচার করাতে হবে, তার রেসপন্সিবল রয়েছে টিচিংয়ের, সেখানে ইচ্ছাকৃত হচ্ছে না, অভিযোজিত হচ্ছে না। তো এটা কারেক্ট অ্যান্সার হবে ডিফারেন্সিয়েটেড বা পার্থক্যমূলক। পরীক্ষা শুরুর ঠিক আগে তানভি গভীর শ্বাস প্রশ্বাসের অভ্যাস করে, তাকে উদ্বেগ মোকাবিলা করতে হবে যে কৌশল ব্যবহার করে। অর্থাৎ তানভি প্র্যাকটিসেস ডিপ ব্রেথিং জাস্ট বিফোর দ্য অনসেট অফ এক্সামিনেশন। সি টু কোপ উইথ অ্যাংজাইটি ইউজিং স্ট্র্যাটেজি। পরীক্ষা শুরুর আগেই তানভি কী করে গভীর শ্বাস নিঃশ্বাস নেওয়া শুরু করে দেয়, এটা তার একটা অ্যাংজাইটি। ঠিক আছে, তো এই যে উদ্বেগ বা অ্যাংজাইটি যেটা রয়েছে, এটাকে মোকাবিলা করতে হলে বা এই তার অভ্যাসটাকে যদি আমরা ছাড়াতে চাই, তাহলে কি করা উচিত? প্রবলেম সলভিং, ইমোশনাল রেগুলার অ্যাভয়েডেন্স নাকি ডেনিয়াল? কোয়েশ্চেন নাম্বার 5 দেখি। এখানে দেখুন, পরিহার করা যাবে না। পরিহার মানে পরিত্যাগ করা। কখন আমরা শিশুদের পরিহার বা পরিত্যাগ করি না, অস্বীকৃতি দিই না, তাকে স্বীকৃতি দিতে হবে। আর সমস্যার সমাধান এখানে কি করে করবে? যেহেতু সে এখানে একটু ইমোশনাল হয়ে যায়, ঠিক আছে, উদ্বেগ মোকাবিলা করে, মানে সে কি তার ইমোশন চলে আসে, তাই তার ইমোশনটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, সুতরাং আবেগ নিয়ন্ত্রণ হবে এখানে কারেক্ট অ্যান্সার। আর আবেগ যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো অপশন নাম্বার বি এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তো তার পরের প্রশ্নটা কোয়েশ্চেন নাম্বার 6। আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কারেক্ট অ্যান্সার কিন্তু জানাবেন, আপনাদের অপেক্ষায় আছি। খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন। অ্যাকর্ডিং টু কোহলবার্গ থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট, এখানে কোহলবার্গের নৈতিক বিকাশের তথ্য থেকে একটা প্রশ্ন আসছে। এট হোয়াট লেভেল আর চিলড্রেন সেলফ সেন্টার্ড অ্যান্ড সি দেয়ার ওন বেনিফিটস ইন ডুইং সামথিং? কোহলবার্গের নৈতিক বিকাশ এর তত্ত্ব অনুসারে শিশুরা কোন স্তরে আত্মকেন্দ্রিক মানে সেলফ সেন্টার্ড হয়ে যায় এবং কোনো কিছু করার মাধ্যমে তাদের নিজস্ব সুবিধা দেখতে পায়? অর্থাৎ শিশুরা কোন লেভেল বা স্টেজে বা কোন লেভেলে তারা কি হয়? সেলফ সেন্টার্ড হয়ে যায়, তারা নিজে নিজে সব কিছু করতে ভালোবাসে। এটা 21 জানুয়ারি 2024 এসেছিল প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6। এটা কারেক্ট আনসার হবে সেকেন্ড স্টেজ অফ লাস্ট লেভেল, অর্থাৎ প্রথম স্তরের দ্বিতীয় পর্যায়ে। নিচের কোনটি শিক্ষার্থীদের তাদের নিজস্ব শেখার মূল্যায়ন এবং তাদের বোধগম্যতা পরীক্ষা করতে সাহায্য করে? Which of the following helps learner evaluate their own learning and check their understanding? নিচের কোনটি শিক্ষার্থীদের তাদের নিজস্ব শেখার মূল্যায়ন, অর্থাৎ তারা নিজে নিজে কি করবে? নিজের মূল্যায়ন নিজে করবে এবং তাদের যেটা বোধগম্যতা পরীক্ষা করতে সাহায্য করবে, অর্থাৎ তারা তারা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে যে আমি কোনটা ভালো করেছি, কোনটা খারাপ করেছি। ঠিক আছে, আমি আজকে কিছু লিখলাম, আর ধরে নিন একজন শিক্ষার্থী, তার নাম হচ্ছে অমিত। কোথায় গেল ভাই? অমিত। ধরে নিন একজন শিক্ষার্থী, তার নাম হচ্ছে অমিত। অমিতে কি করলো? সেটা আমার ক্লাস 4-এর একজন শিক্ষার্থী।
সে কী করলো, আজকে একটা ড্রয়িং আঁকলো, ড্রয়িং এঁকে একটা ফাইলে রাখলাম তার ড্রয়িং, আবার আগামীকালকে আরেকটা ড্রয়িং আঁকলো তাকে রাখলাম, এর পরের দিন আরেকটা ড্রয়িং আঁকলো তারে রাখলাম, আর এর পরের দিন আরেকটা ড্রয়িং আঁকলো তারে, এই সবগুলো ড্রয়িং আমরা একটা ফাইলের মধ্যে রাখলাম। দিস ফাইল ইজ নোন এজ পোর্টফোলিও। তারপর পঞ্চম দিনের শেষে বা ষষ্ঠ দিনে তাকে কী করলাম, এই ফাইলটা তার হাতে দিলাম, দিয়ে বললাম এই ফাইল থেকে তুমি সবচেয়ে সুন্দর পিকচারটা বেছে বার করো। তখন এই যে সে নিজে নিজে নিজের মূল্যায়ন করবে, দ্যাট ইজ নোন এজ ওন লার্নিং বা চেক দেয়ার আন্ডারস্ট্যান্ডিং বা সেলফ অ্যাসেসমেন্ট যেটাকে বলা যায়। তো এই ক্ষেত্রে নিচের কোনটা তাকে সাহায্য করবে, এখানে অ্যাকর্ডিং টু অপশন সেটা কোনটা কারেক্ট আনসার হবে। কোয়েশ্চন নাম্বার 7, এটাকে আমরা ফরগেটিং ভুলে যাওয়া বলবো না, অনুকরণ বলবো না, আর রোট মেমোরাইজেশন বলবো না, এটার নাম হচ্ছে মেটাকগনিশন। সে তার নিজের ভুল শুদ্ধ ভালো মন্দ যাচাই করতে পারবে, এটার নাম হচ্ছে কি মেটাকগনিশন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। পিটার সেজ, পিটার কি বলেছে, আই ফেল বিকজ আই এম স্টুপিড অ্যান্ড দ্যাট মিনস আই উইল অলওয়েজ ফেল, দিস ইজ কেস অফ। পিটার বলেন আমি ব্যর্থ হই কারণ আমি বোকা, এবং এর অর্থ হলো আমি সর্বদা ব্যর্থ হব। এটা একটা কী ধরনের ঘটনা? ডাইভারজেন্ট থিঙ্কিং, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অ্যাচিভমেন্ট ম্যাচুরিটি বা অ্যাচিভমেন্ট মোটিভেশন যাকে বলা হয়, আর একটা হচ্ছে কি লার্নড হেল্পলেসনেস, শেখার অসহায়ত্ব। এখানে কোয়েশ্চন নাম্বার 8 কারেক্ট আনসার কোনটা হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন তো কোয়েশ্চন নাম্বার 8। পিটার বলেন আমি ব্যর্থ হই কারণ আমি বোকা, এবং এর অর্থ হলো আমি সর্বদা ব্যর্থ হব। তার মানে কি উনি শিখতে পারেন না, ওনার শেখার ক্ষেত্রে সমস্যা রয়েছে, সুতরাং শিক্ষণের ক্ষেত্রে ওনার হেল্পলেসনেস, সুতরাং লার্ন হেল্পলেসনেস হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ভেরি সিম্পল। একজন শিক্ষিকা যিনি বিশ্বাস করেন যে তার ক্লাসের সকল শিক্ষার্থী আরও বেশি পড়াশোনা করে এবং তাদের কর্মদক্ষতা উন্নত করতে সক্ষম, তিনি শিশুদের সাফল্যের জন্য তাদের কি করবেন? একজন শিক্ষিকা যিনি বিশ্বাস করেন কি বিশ্বাস করেন যে তার ক্লাসের সকল শিক্ষার্থী আরও বেশি পড়াশোনা করে। শিক্ষক শিক্ষিকা কী ভাবেন যে আমার ক্লাসে যত শিক্ষার্থী আছে তারা খুব ভালো করে বেশি করে পড়াশোনা করে, তাদের কর্মদক্ষতা তারা উন্নত করতে সক্ষম হয়, তারা যে কর্মদক্ষতা আছে তারা খুব ভালো করে উন্নত করতে তারা সক্ষম হবে। তিনি শিশুদের সাফল্যের জন্য তিনি তাদের কি করতে পারেন? এবিলিটি অফ চিলড্রেন, চিলড্রেন্স এফোর্ট, অ্যাংজাইটি অফ চিলড্রেন, জেনেটিক মেকআপ। এখানে কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 9 কি হবে? অ্যাংজাইটি অফ চিলড্রেন সেটা তো কখনোই সম্ভব না, কারণ শিশুদের মধ্যে যদি উদ্বেগ থাকে তাহলে তারা শিখবে কি করে, ভালো করে কাজ করবে কি করে। আর জেনেটিক মেকআপ সেখানে জিন কোথা থেকে চলে আসলো, বংশগতি সেখানে কোনো প্রভাব নেই। এবিলিটি অফ চিলড্রেন মানে শিশুরা পারে, কিন্তু এখানে তিনি বলেছেন যে শিশুরা তার আরও বেশি পড়াশোনা করে কর্মদক্ষতা উন্নত করতে সক্ষম, অর্থাৎ কি তারা যদি ভালো করে যদি প্রচেষ্টা করে, অর্থাৎ চিলড্রেন্স এফোর্ট, তারা যদি ভালো করে যদি আরও এফোর্ট করে প্রচেষ্টা যদি আরও ভালো করে তাহলে তারা আরও ভালো করে সাফল্য অর্জন করতে পারবে, ভালো করে আরও বেশি শিখতে পারবে। সুতরাং এখানে অপশন নাম্বার বি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর যেটা প্রশ্ন 21 জানুয়ারি 2024 যেটা প্রশ্ন এসেছিল আমরা দেখি। অ্যাকর্ডিং টু ল্যাব বাইগোটস্কির মতে চিলড্রেন বেনিফিটস ফ্রম দ্য এক্সপেরিয়েন্স অফ ইন্টারেক্টিং উইথ হোয়াইল ওয়ার্কিং দেয়ার যৌন প্রক্সিমেট ডেভেলপ। এখানে জেডপিডির কথা বলা হয়েছে। ল্যাব বাইগোটস্কির মতে শিশুরা তাদের প্রক্সিমেল বিকাশের জন্য, জেডপিডি মানে যৌন প্রক্সিমেল ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রক্সিমেল বিকাশের ক্ষেত্রে কাজ করার সময় তাদের সাথে মিথস্ক্রিয়া করার অভিজ্ঞতা থেকে কি উপকৃত হয়? এটা কারেক্ট অ্যান্সার হবে মোর নলেজেবল আদার্স এবং উইদিন। ঠিক আছে, আমরা কি করি, মোর নলেজেবল মানুষের কাছ থেকে আমরা বেশি শিখি এবং তার ভিতরে যা কিছু আছে সবগুলা সে আমাদেরকে শিখিয়ে দেয়।
কে শিখি মোর নলেজেবল আদার যে আছে এমকেও যে আছে তার থেকে আমরা শিখি, আর তার ভিতরে যা কিছু আছে সে আমাদের কি করে যৌন প্রক্সিমালের মাধ্যমে সে আমাদেরকে শিখিয়ে দেয়। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার সি। ড্যাশ ইজ লাইকলি টু ড্যাশ স্টুডেন্ট অ্যাচিভমেন্ট, ড্যাশ শিক্ষার্থীদের সাফল্যের সম্ভাবনা। কন্টেক্সচুয়ালাইজড কারিকুলাম, এখানে কন্টেক্সচুয়ালাইজড এখানে ডিক্রিজ যদি হয় তাহলে আমরা কিন্তু লাভ হলো। আচ্ছা অ্যাচিভমেন্ট মানে তো একটু ভালো কিছু করা, তাই তো, তো ভালো কিছু করা মানে কি ডিক্রিজ? মোটেই না। তো ডিক্রিজটা আমরা কি করলাম, কেটে দিলাম অপশনগুলো, হ্রাস আমরা কমিয়ে দিলাম। এখানে বলেছে সামাজিক বর্জন। আরে ভাই, যদি সামাজিকভাবে শিশুরা বর্জন হয়, এক্সক্লুশন হয়, সামাজিকভাবে যদি শিশুদেরকে যদি আমি মেলামেশা করতে দিই না বন্ধু বান্ধবের সাথে তাদের, তাহলে তার কি সামাজিক মেলামেশা বন্ধন হবে না, সেখানে সামাজিক দিকটা তার কমে যাবে। সুতরাং সামাজিক বর্জন তো এখানে হচ্ছে না, এটাও কেটে দিলাম। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার সি। সোশিয়াল কোলাবোরেশন অর্থাৎ সামাজিক সহযোগিতা ইজ লাইকলি টু এনহ্যান্স স্টুডেন্ট অ্যাচিভমেন্ট। ইয়েস, ছাত্ররা যদি সামাজিক সহযোগিতা যদি খুব ভালো করে শিক্ষার্থীদের হয় তাহলে তারা বিভিন্ন ধরনের সাফল্যতা অর্জন করতে পারে। ঠিক আছে, অপশন সি হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। একজন শিক্ষকের জন্য নিজেকে শিক্ষার্থীদের জায়গায় স্থাপন করার এবং তারা যে অনুভব করে তা অনুভব করার ক্ষমতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষমতাকে কি বলা হয়? It is very important for a teacher to have the ability to put herself in students' place and feel what they feel. This ability is called. একজন শিক্ষকের জন্য নিজেকে শিক্ষার্থীদের জায়গায় স্থাপন করার এবং তারা যা অনুভব করে তা অনুভব করার ক্ষমতা থাকা খুবই দরকার। এই ক্ষমতাকে কি বলা হবে? এটাকে বলা হবে সহানুভূতি, মানে এমপ্যাথি যাকে বলা হয়, এমপ্যাথি থাকতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ডিসেবিলিটিস কজেস চ্যালেঞ্জেস ইন সোশিয়াল কমিউনিকেশন। আচ্ছা, আমরা অনেক ধরনের কি বলবো লার্নিং ডিসেবিলিটি শুনেছি, যেমন অটিজম, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, তারপর লোকোমোটর ডিসেবিলিটি। তো এখানে নিচের কোন ডিসেবিলিটি শিশুদের থাকলে তারা সোশিয়াল কমিউনিকেশনে তারা বাধা দেয়, চ্যালেঞ্জ হিসেবে বাধা দেয়? সামাজিক যোগাযোগে নিম্নলিখিত কোন প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ সৃষ্টি করে? অটিজম, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া না লোকোমোটর? কোয়েশ্চন নাম্বার 13। এটা হচ্ছে অটিজম, এটাকে বলা হয় কি অটিজম। ডিসক্যালকুলিয়া মানে কি ভাই? ডিসক্যালকুলিয়া হবে মানে কি? ডিসক্যালকুলিয়া মানে কি বলুন তো? ডিসক্যালকুলিয়া হচ্ছে আপনাদের গাণিতিক সমস্যা। ডিসগ্রাফিয়া মানে হচ্ছে কি? ডিসগ্রাফিয়া গ্রাফ পেপারে লিখি মানে রিটেন সমস্যা। ডিসলেক্সিয়া যদি বলি তাহলে হবে আমাদের ডিসলেক্সিয়া বললে পঠনের সমস্যা। তারপর যদি আমরা আরও অনেকগুলো রয়েছে, কী কী রয়েছে, যদি আমরা বলি ডিসফ্যাজিয়া তাহলে সেটা ভাষাগত সমস্যা। তো অটিজম যদি কারোর হয় তখন সে কী বলবে? সামাজিক যোগাযোগের সমস্যা থাকবে। কনসেপ্টের ক্লাস ডিটেলস দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। চেঞ্জ অ্যান্ড স্টেবলিং ইমোশন, পার্সোনালিটি অ্যান্ড সোশিয়াল রিলেশনশিপ টুগেদার কনস্টিটিউট। আবেগ, ব্যক্তিত্ব এবং সামাজিক সম্পর্কের পরিবর্তন এবং স্থিতিশীলতা একসাথে গঠিত হয় কিসের বিকাশ গঠন করে? আবেগ, ব্যক্তিত্ব এবং সামাজিক সম্পর্কের পরিবর্তন এবং স্থিতিশীলতা, এই সব কিছু একসাথে মানে কোন কী ধরনের বিকাশ করে? পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল নাকি কগনিটিভ ডেভেলপমেন্ট? কোয়েশ্চন 14। এখানে হবে আমাদের কারেক্ট আনসার কী হবে? সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, মনোসামাজিক। যেখানে মনোসামাজিক রয়েছে সেখানে সামাজিকে থাকবে, তার মানে সোশিয়াল রিলেশনশিপ থাকবে, টুগেদার থাকবে, পার্সোনালিটি থাকবে, এবং যেহেতু এখানে সাইকো কথা বলা হয়েছে সুতরাং সেখানে ইমোশন থাকতে হবে। সুতরাং কারেক্ট আনসার হবে সাইকোলজিক্যাল, ঠিক আছে, সাইকো সোশিয়াল ডেভেলপমেন্ট, ঠিক আছে, সাইকোলজিক্যাল হবে সাইকো সোশিয়াল ডেভেলপমেন্ট, মনে রাখবেন। ধারণার উপস্থাপনার নিম্নলিখিত ক্রমগুলির মধ্যে কোনটি শিশুদের জ্ঞানীয় ক্ষমতার ক্রমিক বিকাশের সঙ্গে সঙ্গতিপূর্ণ? এটা সিটেট 7 জুলাই 2024 আসা প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ রিপ্রেজেন্টেশন অফ কনসেপ্ট
is in accordance with children's gradual development of cognitive abilities. শিশুদের যদি আমরা কগনিটিভ ধারণাকে যদি ডেভেলপ করতে চাই তো তার জন্য আমাদের একটা সিকোয়েন্সের প্রয়োজন আছে। তো কথা হচ্ছে স্যার এই সিকোয়েন্সটা কি, সিকোয়েন্সটা আমাদের কিভাবে আসবে? কোয়েশ্চেন 15 প্রথমে আমাদের সেটা থাকবে কর্মভিত্তিক, ঠিক আছে, তারপর থাকবে ইমেজ ভিত্তিক, তারপর থাকবে সিম্বল ভিত্তিক, ঠিক আছে। সুতরাং 15 নম্বর এ হবে আমাদের এক্ষেত্রে কি কারেক্ট আনসার, ঠিক আছে। 7 জানুয়ারি 2022 যে অনলাইন কোয়েশ্চেন পেপার হয়েছিল এখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। প্রশ্নটা দেখি, এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে আপকামিং দিনে কিন্তু আপনাদের যথেষ্ট হেল্প হবে, এটা 100% কনফার্ম, ঠিক আছে। আপনারা জানেন প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্যাডাগজি থাকে, প্রত্যেকটা সাবজেক্ট, বাংলায় বলুন, ইংলিশ বলুন, সিটিভিতে বলুন, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্যাডাগজি থাকে এবং বাংলাতেও কিন্তু এই প্রশ্নগুলো আমাদের আসে, আর সঙ্গে অন্যান্য সাবজেক্টেও যথেষ্ট হেল্প হবে। তো হুইচ অফ দ্য ফলোয়িং লার্নিং ডিসেবিলিটিস ইম্প্যাক্ট দ্য এবিলিটি অফ হ্যান্ড আই কোঅর্ডিনেশন, ব্যালেন্স অ্যান্ড ম্যানুয়াল ডেক্সাইটি যাকে বলা হয়, নিচের কোন শেখার অক্ষমতা হাত চোখের সমন্বয়, ভারসাম্য এবং হাতের দক্ষতার উপর প্রভাব ফেলে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 21, তো ডিসক্যালকুলিয়া আমরা কনসেপ্ট সম্বন্ধে একটু জানি। তো ডিসক্যালকুলিয়া মানে কি ভাই? ক্যালকুলিয়া থেকে আপনারা বলতে পারেন স্যার এটা তো ক্যালকুলেটার, ইয়েস। তো ক্যালকুলেটার দিয়ে কী করি আমরা? হিসাব নিকাশ করি। হিসাব নিকাশ মানে কি? যেমন ম্যাথসের একটা সমস্যা যদি হয়, গাণিতিক সমস্যা যদি হয়, তখন আমরা বলবো এটা হচ্ছে ডিসক্যালকুলিয়া। আর ডিসগ্রাফিয়া যদি বলি তো স্যার গ্রাফিয়া থেকে আমরা একটা কনসেপ্টে যেতে পারি যে গ্রাফ পেপার। স্যার আমরা গ্রাফ পেপার কী করি? যে গ্রাফ পেপারে আমরা তো লিখি, তার মানে লিখন সম্বন্ধে যদি রাইটিং প্রবলেম হয়, লিখন প্রবলেম, তাহলে হবে স্যার এটা ডিসগ্রাফি হওয়ার কথা ছিল, আচ্ছা যাই হোক। তো যে লিখন সম্বন্ধীয় যদি কোনো সমস্যা হয় এটা হবে ডিসগ্রাফিয়া, এখানে নেই অপশনে। যদি লিখন সম্বন্ধীয় কোনো সমস্যা হয় তাহলে এটা হবে কি? ডিসগ্রাফিয়া, ঠিক আছে, ডিসগ্রাফিয়া। আর ডিসলেক্সিয়া মানে হচ্ছে রিডিং রিলেটেড ডিসঅর্ডার। আর ডিসফেজিয়া মানে ভাষা সংক্রান্ত সমস্যা। আর ডিসপ্রেক্সিয়া মানে মোটর স্কিল ডেভেলপমেন্টের সমস্যা, যেমন হাত চোখের সমন্বয় বা ব্যালেন্স করতে পারছে না, বা ম্যানুয়ালি মেলাতে পারছে না, হাতের আঙ্গুল সিধা করতে পারছে না, এই সমস্ত সমস্যা যে ছোটো ছোটো সমস্যাগুলো হয় এইগুলোকে বলা হয় কি? ডিসপ্রেক্সিয়া। সুতরাং এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, ডিসপ্রেক্সিয়া। কনসেপ্টের সঙ্গে সঙ্গে আনসারগুলো জানলে আপনার যথেষ্ট লাভ হবে। এরপর দেখুন, ইন এ ক্লাস হ্যাভিং লার্নার্স ফ্রম ভেরিয়াস লিঙ্গুইস্টিক আইডেন্টিটিস এ টিচার শুড প্র্যাকটিস, ইয়েস, খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিভিন্ন ভাষাগত পরিচয়ের শিক্ষার্থী থাকা একটি শ্রেণীতে একজন শিক্ষকের কী ধরনের অনুশীলন করা উচিত? অর্থাৎ একটা ক্লাসে অনেকগুলো ছাত্র আছে, তো ছাত্রগুলো বিভিন্ন ভাষায় কথা বলে, ভেরিয়াস লিঙ্গুইস্টিক আইডেন্টিটিস মানে প্রত্যেকের আলাদা আলাদা ডিফারেন্ট কী রয়েছে? ভাষাগুলো রয়েছে। তো বিভিন্ন ডিফারেন্ট যেহেতু ভাষা রয়েছে, তো এই ভাষাগুলোর এই বিভিন্ন ভাষাভাষী থাকা শ্রেণীকক্ষে একজন শিক্ষকের কি করা উচিত? অ্যাকর্ডিং টু অপশন 4টা রয়েছে, আপনারা দেখে নিন। কি হতে পারে কারেক্ট আনসার? একটু খুব তাড়াতাড়ি আমাদের কমেন্ট বক্সে জানান তো। দেখুন, আমরা কখনো ছাত্রদেরকে লেবেলিং করি না, বা নামাকরণ এটা হয় না, লেবেলিংটা ক্ষেত্র। স্টেরিও টাইপিং এটা নেগেটিভ ওয়ার্ড, এটাও সম্ভব নয়। সেগ্রিগেশন মানে পৃথকীকরণ করা, এটাও সম্ভব নয়। আমরা কি করব? মাল্টি ল্যাঙ্গুয়েজ মানে বহুভাষিকতায় ক্লাস করব, ঠিক আছে। এক ভাষায় যদি ক্লাস করি তাহলে অন্য ভাষাভাষী ছাত্ররা বুঝতে পারবে না, তাই বিভিন্ন ভাষায় আমরা ক্লাস করব, তখন সবাই কি করবে? সমানভাবে বুঝতে পারবে, ঠিক আছে। কেমন? নেক্সট কোয়েশন দেখি। নিচের উদাহরণটি বিকাশের কোন নীতিটি তুলে ধরে? আমরা বিকাশের উদাহরণটা পড়ি। একটি শিশুর বিকাশ সরল পথে চলে না, সে পিছনে ফিরে আবার সামনের দিকে এগিয়ে যায়। এই যে একটা নীতি, এটা বিকাশের কোন নীতির দিকে যায়? দ্য ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড ডাজ নট টেক এ স্ট্রেট পাথ, অর্থাৎ সোজা দিকে যাচ্ছে না, সরল পথে। ইট টার্নস ব্যাক অ্যান্ড দেম মুভস ফরওয়ার্ড এগেইন। এটা হচ্ছে অভিন্নতার নীতি, সর্পিল অগ্রগতির নীতি, তারপর হচ্ছে উন্নয়ন একমুখী, আর একটা হচ্ছে উন্নয়ন অবিচ্ছিন্ন। শিশুর বিকাশটা সরল পথে হয় না,
অর্থাৎ একবার পিছনে ফিরে আবার সামনের দিকে যায়। অর্থাৎ শিশুর যেটা ডেভেলপমেন্ট, এটা সবসময় যে একদম উগ্র গতিতে সেটা না। ডেভেলপমেন্টটা কী ধরনের হয় দেখুন, কখনো কখনো দেখবেন একটা শিশু ডেভেলপমেন্টটা এই ধরনের হচ্ছে, খুব মানে তীব্র গতিতে যাচ্ছে। কোনো এক সময় আমরা গিয়ে দেখেছি এখন আর পারছে না, মানে সে একটু হয়তো নিচের দিকে যাচ্ছে, আবার সে উপরের দিকে যাচ্ছে, আবার সে নিচের দিকে যাচ্ছে, আবার সে উপরের দিকে যাচ্ছে। এইভাবে শিশুর বা আমাদের সবার ডেভেলপমেন্ট হয়। আমরা একসঙ্গে কিন্তু অনেক ডেভেলপমেন্ট, আমরা শুধু যে এইভাবে যে উপরের দিকে যাচ্ছি এরকম না। কখনো কখনো হয়তো আমরা একটু ডেভেলপমেন্ট আমাদের থেমে যায়, এইভাবে একটু নিচের দিকে নামলো আবার উপরের দিকে উঠলো, এই ধরনের কন্ডিশনটা হয়। তো এই যে নীতিটা, এই নীতিকে কী বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 23, এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট। ঠিক আছে, সর্পিল অগ্রগতির নীতি। নেক্সট, এবার দেখুন প্রগ্রেসিভ ক্লাসরুম। এই প্রগতিশীল শ্রেণীকক্ষ থেকে বাংলায় প্রশ্ন আসে, সিডিপিতে প্রশ্ন আসে, ইবিএসে প্রশ্ন আসে, সোশিয়ালে প্রশ্ন আসে, বা আপনাদের ল্যাঙ্গুয়েজ যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ বা আসামিস, হিন্দি, এখানেও প্রশ্ন পাবেন। তো এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইন এ প্রগ্রেসিভ ক্লাসরুম এ টিচার ফেসিলিটেটস দ্য চিলড্রেন টু ওয়ার্ক ইন গ্রুপস টু অ্যাচিভ এ কমন লার্নিং টাস্ক। দিস উইল প্রমোট স্টুডেন্ট অ্যামং। একটা প্রগতিশীল শ্রেণীকক্ষে একজন শিক্ষক শিশুদের একটি সাধারণ শিখন কাজ অর্জনের জন্য দলবদ্ধভাবে কাজ করতে সাহায্য করেন। এটি শিক্ষার্থীদের মধ্যে কী উন্নতি করবে? একটা প্রগ্রেসিভ ক্লাসরুমে একজন শিক্ষক কী করলেন? শিশুদের মধ্যে একটা সাধারণ কাজ দিলেন, শিক্ষণ কাজ। এই কাজটা শিশুরা যাতে অর্জন করতে পারে তার জন্য তিনি গ্রুপ অ্যাক্টিভিটি করতে দিলেন, অর্থাৎ দলগতভাবে কাজ করতে দিলেন, যে তোমরা সবাই মিলে এই কাজটা করো। তো এখানে শিক্ষার্থীদের কী উন্নত করতে হবে? এখানে কম্পিটিশন, কোঅপারেটিভ লার্নিং, তারপর রিভার্সিবিলিটি নাকি ফ্রাস্ট্রেশন। 24 দেখার সঙ্গে সঙ্গে কারেক্ট অ্যান্সার হতে যাচ্ছে শিশুদেরকে আমরা হতাশা করি না, ডি ক্যান্সেল, প্রতিদ্বন্দ্বিতা হয় না, কম্পিটিশন নেগেটিভ ওয়ার্ড হচ্ছে না, তো কোঅপারেটিভ লার্নিং সহযোগিতামূলক শিক্ষণ, সবাই মিলে শিখবে। তো সবাই মিলে যখন শিখবে তখন দলবদ্ধভাবে কাজ হবে, গ্রুপ অ্যাক্টিভিটি হবে। ঠিক আছে, তো গ্রুপ অ্যাক্টিভিটি সবাই একসঙ্গে কাজ করবে, দ্যাট ইজ কল কোঅপারেটিভ লার্নিং বা সহযোগিতামূলক শিক্ষণ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন দেখে নেওয়া যাক। রাশি শিশুদের ধারণা সম্বন্ধে ধারণা মূল্যায়নের জন্য একটি নতুন পদ্ধতি ব্যবহার করেছিলেন। তিনি তাদের প্রদত্ত উত্তরের জন্য যতটা সম্ভব প্রশ্ন তৈরি করতে বলেছেন। শিক্ষাদান শেখার ক্ষেত্রে তার পদ্ধতি হলো, একটু দেখি। রাশি ট্রাইড এ নিউ মেথড টু অ্যাক্সেস চিলড্রেন আন্ডারস্ট্যান্ড কনসেপ্ট। শিশুদের কনসেপ্ট বোঝার জন্য রাশি কী করলেন? একটা নতুন মেথড আবিষ্কার করলেন। ঠিক আছে, একটা অ্যাক্সেস করলেন। শি আস্কড দেম, তিনি তাদেরকে বলে, ছাত্রদেরকে বললেন, টু ফ্রেম অ্যাজ মেনি কোয়েশ্চন অ্যাজ পসিবল ফর দ্য গিভেন আনসার। যে আমি তোমরা যে আনসার দিলাম এই আনসারের কতগুলো প্রশ্ন হতে পারে সেটা তোমরা বলো। হার অ্যাপ্রোচ টু টিচিং লার্নিং ইজ, তিনি যে প্রকারের শিক্ষাদান করলেন সেটা কি? তিনি একটা উত্তর দিয়ে দিলেন শিশুদের। ঠিক আছে, উত্তর দিয়ে বলেন যে এই উত্তরের বা এই লাইনটার কী কী প্রশ্ন হতে পারে বা কোন কোন প্রশ্ন হলে এই উত্তরটা হতে পারে। ঠিক আছে, যতটা সময় প্রশ্ন তৈরি করতে বলেন, একটা উত্তর দিয়ে দিলেন, উত্তর দিয়ে বললেন যে এই উত্তরের ভিত্তিতে তোমরা প্রশ্ন তৈরি করো যে কতটা প্রশ্ন হতে পারে। এটা হচ্ছে একটা চাইল্ড সেন্ট্রিক, এটা হচ্ছে টেক্সট বুক সেন্টার্ড, এটা হচ্ছে আপনার ডিডাকটিভ, এটা হচ্ছে মেমোরাইজেশন। তো এখানে কোয়েশ্চন নাম্বার 25 সিম্পলি আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, মেমোরাইজেশন হচ্ছে না, ডিকটেট করা সেটাও সম্ভব না। আর এখানে কি টেক্সট বুকের কোনো কথা বলা হচ্ছে? টেক্সট বুকে কোনো কথা বলা হয়নি, টেক্সট বুক শেষ। এটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক। ঠিক আছে, এই যে পদ্ধতি টিচিং লার্নিং পদ্ধতিটা কী ধরনের পদ্ধতি? এটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক বা শিশু কেন্দ্রিক। শিশুদের নিয়ে কথাবার্তা হবে, শিশুরা কেন্দ্রে থাকবে, শিশুদের উপর আমি ছেড়ে দিচ্ছি যে তোমরা প্রশ্ন করো। এবং এই প্রশ্নটা দেখতে পাচ্ছ 29 ডিসেম্বর 2021 আপনাদের চলে আসছে। কেমন? নেক্সট, মনোযোগ ঘাটতি অর্থাৎ হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেটাকে বলা হয় অ্যাটেনশন ডিফেক্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, আক্রান্ত শিশুদের কোন বৈশিষ্ট্য থাকতে পারে? অর্থাৎ যদি কোনো শিশুর এডিএইচডি থাকে তো আমরা চিনব কী করে? তো এডিএইচডি কি? কোয়েশ্চন নাম্বার 26, চুপচাপ বসে থাকা। যারা এডিএইচডি তারা চুপচাপ থাকে না। দীর্ঘক্ষণ সহকারে মনোযোগ প্রবণতা, এটাও থাকে না। বিরতি ছাড়াই দীর্ঘ অনুচ্ছেদ পড়ার ক্ষমতা, এটাও না। কারেক্ট আনসার হবে টেন্ডেন্সি টু গেট ডিস্ট্রাক্টেড ইজিলি, সহজেই বিভ্রান্ত হওয়ার প্রবণতা। যারা
ADHD আছে তারা সহজে কী করে বিভ্রান্ত হয়ে যায়, কি করবে কি না সেই জিনিসটা তারা বুঝতে পারে না। সুতরাং কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, 28 ডিসেম্বর 2021 আসা প্রশ্ন। নেক্সট, এ ক্রিয়েটিভ চাইল্ড ইজ লাইকলি টু হ্যাভ, একজন সৃজনশীল শিশু, সৃজনশীল শিশু মানে ক্রিয়েটিভিটি চাইল্ড, অর্থাৎ যেসব শিশুরা ক্রিয়েটিভ কিছু বানাতে পারে, ক্রিয়েটিভ কিছু তৈরি করতে পারে, তো এই ধরনের শিশুর মধ্যে কি থাকতে পারে বেসিক্যালি? ডাইভার্জেন্ট থিঙ্কিং, কনভার্জেন্ট থিঙ্কিং, এবিলিটি টু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, এবিলিটি টু নোবেল প্রোডাক্ট। দেখা মতো কারেক্ট আনসার আমরা হতে যাচ্ছে, এটা কারেক্ট আনসার যদি আপনারা না জানেন তাহলে অতি দুর্ভাগ্যের ব্যাপার ভাই আপনাদের, কারণ আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু অনেক কথা বলেছি আপনাদের এই বিষয়ে। আর দেখুন প্রত্যেকটা টপিকে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ক্লাস দেওয়া আছে। এই যে ক্রিয়েটিভ চাইল্ড কি, তারপর আপনার গিফটেড ট্যালেন্টেড চাইল্ড কি, প্রোগ্রেসিভ ক্লাসরুম কি, আরটি অ্যাক্ট কি, এই প্রত্যেকটা টপিক আমরা কিন্তু ডিসকাস করে দিয়েছি আপনাদেরকে। দেখে না থাকলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন, বা পরবর্তীতে এই ধরনের প্রতিদিন ক্লাস পেতে সাবস্ক্রাইব প্রথমে এক্ষুনি ক্লিক করুন, ঠিক আছে ভাই, এবং পরবর্তী নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি ঘন্টা বটম দাবিয়ে রাখেন। তো একজন সৃজনশীল শিশুর মধ্যে কি থাকতে পারে? কোয়েশ্চন নাম্বার 27। তো সৃজনশীল শিশুরা সব সময় কি হয়, তারা ডাইভার্জেন্ট থিঙ্কিং হয়। সুতরাং অপশন নাম্বার 1 হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, ঠিক আছে। তো নেক্সট দেখি, বা এটার দুটো আনসার হতে পারে, এটাও হতে পারে যে এবিলিটি ফর অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, তারা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা বুঝতে পারে, ঠিক আছে, এটাও হতে পারে। তো সব থেকে এটা কিন্তু আমাদের হতে পারে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা, এবিলিটিটা হতে পারে আপনার ইয়ের ক্ষেত্রে কি বলা হয়, যেটা 100% হবে না, তো এখানে 100% কারেক্ট আনসার বা ডাইভার্জেন্ট থিঙ্কিং, এটা 100% কারেক্ট। এটা যদি গিফটেড চাইল্ড হয় তখন আমরা এই অপশন নাম্বার 3তে যেতে অথবা পাতাম প্রশ্ন অনুযায়ী। তো এবার দেখি, বিভিন্ন পটভূমির শিশুদের শেখার সুবিধার্থে শিক্ষকের কি অনুসরণ করা উচিত? ড্যাশ শুড বি ফলোড বাই দ্য টিচার টু ফ্যাসিলিটেট লার্নিং অফ চিলড্রেন ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিশুরা যখন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে তখন একজন শিক্ষক কী হিসাবে তাদেরকে ফ্যাসিলিটেট করবেন? স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম, টেক্সট বুক সেন্টার পেডাগজি, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনাল স্টাইল, না সামেটিভ অ্যাসেসমেন্ট। কোয়েশ্চন নাম্বার 28। এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি জানান। 28। ডাইভার্স ব্যাকগ্রাউন্ড মানে বিভিন্ন, অর্থাৎ একজন ছাত্র আসছে গরিব ঘর থেকে, আরেকজন আসছে একটু ধনী বিত্তশালী পরিবার থেকে, আরেকজন ছাত্র আমার আসছে কোথা থেকে ভাই, কোথা থেকে আসছে, আরেকজন ছাত্র আসছে সে অনেক কিছু জানে, অর্থাৎ ABCD ও আ ক খ, আপেল কলা আম বাগান জাম এইসব সে বলতে পারে। আরেকজন আছে যে কিনা কোনো কিছু লিখতেই পারে না, বলতেই পারে না, কোনো কিছু বুঝেই না। এই যে সবগুলা ছাত্র যে এসেছে, এই সবগুলাকে একসঙ্গে আমি কী বলবো, ডাইভার্স ক্লাসরুম বা ডাইভার্স ব্যাকগ্রাউন্ড। তো ডাইভার্স বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আমার বাচ্চারা আসছে, তো সবাইকে যদি আমি শিক্ষাদান করতে চাই তো আমার কি করতে হবে? 1 নম্বর, আমি কি করব না, স্ট্যান্ডার্ডাইজড করব না, মানসম্মত পাঠ্যক্রম কোয়ালিটি এখানে স্ট্যান্ডার্ড করা যাবে না। টেক্সট বুক সেন্টার পেডাগজি, যেটা নেগেটিভ ওয়ার্ড, চাইল্ড সেন্ট্রিক পেডাগজি হয়, টেক্সট বুক সেন্টার হয় না। আর সামেটিভ অ্যাসেসমেন্ট কখনো সম্ভব না, আমরা যদি করি তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করতে পারি সময় বিশেষ, কিন্তু সামেটিভ কখনো হচ্ছে না তাদের ক্ষেত্রে। তো এটা কারেক্ট আনসার হবে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনাল স্টাইল, অর্থাৎ বিভিন্ন জনকে বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দিতে হবে। আজকে ধরে নিন একজন ছাত্র আমার অনেক বেশি কিছু জানে, একজন ব্যক্তি সে কলম লিখো, সে কলম লিখতে পারে, আপেল লিখো, সে আপেল লিখতে পারে, ঠিক আছে, সে কলা লিখো, ঠিক আছে, তুমি শিক্ষাদান বানান লেখো, সে কী করবে, শিক্ষাদান বানান লিখতে পারবে। কিন্তু একজন ছাত্র যদি সে একজন ছাত্রকে যদি বলি ক লিখো, দ লিখো, সে যদি লিখতে পারে না, আর তাকে যদি বলি যে তুমি শিক্ষাদান বানান লেখো, সে কি লিখতে পারবে? কখনোই না। তাই যে যতটুকু পারে তাকে ততটুকু ইনস্ট্রাকশন দিতে হবে। যেমন কেউ যদি ক পারে, কেউ যদি ক লেখা শিখে নেয়, তারপর তাকে আমি ল লেখা শেখাবো, তারপর তাকে তার সঙ্গে আকার শেখাবো, অর্থাৎ লা শেখাবো, তখন সে একসঙ্গে কলা লিখতে পারবে। আর যে কলা কমলা এইগুলা সবগুলা পারে, ইজি বানানগুলা পারে, তাকে আমি একটু পাঠ্যক্রম, শিক্ষাদান, শৈলী এই বানানগুলো তাকে আমি ট্রাই করাতে পারি। অর্থাৎ বিভিন্ন জনকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে আমাকে শেখাতে হবে, সেম ইনস্ট্রাকশনে ক্লাস চলবে না। সুতরাং ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনাল স্টাইল হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 29। এ কি কমিউনিটি ইন পিয়াগেট অ্যান্ড ভাইগোটস্কি থিওরি। আচ্ছা, পিয়াগেট এবং ভাইগোটস্কি তত্ত্বের যেটা মূল মিল, ঠিক আছে, কমন
যেটা কমন জিনিস, এই জিনিসটা কি? পিয়াগেটও বলেছিলেন, ভাইগোটস্কি বলেছিলেন ল্যাঙ্গুয়েজ এবং থটের উপর কথা, সেটা বাংলাতেও আসতে পারে, সিটিপিতেও আসতে পারে, সেটা কোনো কথা নয়। ঠিক আছে, বাংলা ইংলিশ যে কোনো সাবজেক্টে আপনার থাকবে। তো ঠিক আছে ভাই, এই প্রশ্নের কারেক্ট আনসার দেখে নেওয়া যাক। পিয়াগেট এবং ভাইগোটস্কি তত্ত্বের যেটা মূল মিল, তাদের দুজন তত্ত্বের যেটা মিল আছে, কোথায় তাদের মিল রয়েছে সেটা আমাদের দেখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 29, 1 নম্বর বলেছে দেয়ার ভিউজ অফ রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ এবং থট। তো ল্যাঙ্গুয়েজ এবং থট সম্বন্ধে তারা দুজনের চিন্তাভাবনা সমান না, মোটেই না। দুজন কিন্তু দুভাবে কথা বলেছিলেন। ফোকাস অন স্টেজ লাইক প্রোগ্রেশন ইন চিলড্রেন ডেভেলপমেন্ট, তো শিশুদের বিকাশে পর্যায়ক্রমিক অগ্রগতির উপর জোর দিয়েছিলেন। পিয়াগেট তিনি আপনার কগনিটিভ দিক দিয়ে দিয়েছিলেন, আর ভাইগোটস্কি সামাজিক দিক দিয়ে দিয়েছিলেন, তাই সেখানে মিল হচ্ছে না। ইনভলভমেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট অফ চিলড্রেন অফ দেয়ার ওন লার্নিং, তো শিশুরা নিজস্ব ভাষায় তাদের ইনভলভমেন্ট করতে পারে, এঙ্গেজমেন্ট করতে পারে, এটা শুধু এটা দুজনে সেম কথা বলেছিলেন। দ্য রোল অফ কালচার ইন কগনিটিভ প্রসেস, তো জ্ঞানীয় প্রকৃতির সংস্কৃতির ভূমিকা কালচার, তো কালচার সম্বন্ধে আমরা ভাইগোটস্কির তথ্যে পাই, কিন্তু পিয়াগেটের তথ্যে কিন্তু আমরা কালচার পাই না, সুতরাং এটাও কিন্তু সঠিক নয়। তো অপশন নাম্বার সি এই ক্ষেত্রে হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। ইনক্লুসিভ এডুকেশন এম্পাসাইসেস আপন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়, যেটা আমাদের 23 ডিসেম্বর 2021 এসেছিল। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়। ইকুইটি, সেগ্রিগেশন, ইকুয়ালিটি নাকি লেভেলিং? ইনক্লুসিভ এডুকেশন, কোয়েশ্চেন নাম্বার 30, এটা লেবেলিং হবে না, পৃথকীকরণ তো হবে না জানি, ইকুয়ালিটি হয় না, এটা হবে ইকুইটি, সমতা। ঠিক আছে, সবাইকে সমানভাবে দেখা যায় ইনক্লুসিভ এডুকেশনে, সুতরাং এটা হবে সমতা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দীর্ঘ প্রশ্ন, একজন শিক্ষক সারা বছর ধরে শিশুদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন যখন তারা শেখার কার্যকলাপে নিযুক্ত থাকে, তাদের কাজের নমুনা সংকলন করেন এবং পৃথক শিশুদের একটি পর্যবেক্ষণ ডায়েরি সংরক্ষণ করেন। এই ধরনের মূল্যায়ন হলো, বাহ, একজন শিক্ষক কী করলেন, সারা বছর ধরে কী করলেন, নিবিড়ভাবে একটা ছাত্রকে পর্যবেক্ষণ করলেন, যখন সব ছাত্রকে পর্যবেক্ষণ করলেন এবং যখন তারা শেখার কার্যকলাপে নিযুক্ত থাকে, অর্থাৎ যখন তারা শিখছে, অর্থাৎ লার্নিং প্রসেসে রয়েছে, তখন তাদের কাজের নমুনাগুলো তিনি সংকলন করেন এবং পৃথক শিশুদের একটি পর্যবেক্ষণ ডায়েরি তিনি কী করলেন, একটা অবজারভেশন ডায়েরি তিনি লিখে রাখলেন ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, এই ধরনের মূল্যায়নকে কী বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 31, অপশন এলিমিনেট করতে শিখে যান, তাহলে অনায়াসে কিন্তু কারেক্ট অ্যান্সার করতে পারবেন। আগে বলেছিলাম স্ট্যান্ডার্ডাইজড, এটা কখনো হয় না, এটা কেটে দিন। সামেটিভ, এটা সম্ভব নয়, কেটে দিন। তারপর নন রেফারেন্সেস, আদর্শ রেফারেন্স, যে আমি রেফারেন্স দিলাম যে আমি আমার ধনী বাপের ছেলে, আমাকে বেশি প্রাধান্য দেওয়া হোক, ওই সে গরিব বাপের ছেলে, তাকে কম প্রাধান্য দেওয়া হোক, এই ধরনের নর্মস দিয়ে রেফারেন্স দিয়ে কোনো কিছু হয় না, এটা ক্যান্সেল। এটা কারেক্ট অ্যান্সার হবে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভলিউশন, যাকে আমরা বলি, বা অ্যাসেসমেন্ট, সিসিই, এটা সিসিইর মধ্যে পড়ছে। তিনি তাকে, এই দেখুন এখানে দেখুন, নিবিড়ভাবে করছেন, সুতরাং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মানে কি, ধারাবাহিকভাবে তিনি করতে যাচ্ছেন, সুতরাং এটা হবে কি, সিসিইর মধ্যে পড়ছে। নেক্সট, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে বন্ধুত্বপূর্ণ পদ্ধতি এবং সহযোগিতামূলক শিক্ষা মানে কি? ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম বাড্ডি সিস্টেম অ্যান্ড কোঅপারেশন সিস্টেম, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ পদ্ধতি এবং সহযোগিতামূলক পদ্ধতি মানে কি, শুড বি ডিসকারেজ স্ট্রংলি, অর্থাৎ একটা শ্রেণীকক্ষে যদি বন্ধুত্বপূর্ণ পদ্ধতি থাকে এবং সহযোগিতামূলক শিক্ষা হয়, তাহলে কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 32, এখানে কি বাচ্চারা নিরুৎসাহ হয়ে যায়, ডিসকারেজ হয়ে যায়? মুঠেই না, কেটে দিন। স্টেরিওটাইপ মানে কি, জেন্ডার সমস্যা, ছেলে মেয়ে এই ধরনের সমস্যা দেখা যায়? মুঠেই না। আর রিডিউস দ্য লার্নিং আউটকাম ফর অল, সকলের জন্য শেখার ফলাফলটা কমে যায়, সবার শেখাটা কমে যায়, সবাই মিলেমিশে যদি শিখে তাহলে শিখন ফল কম হয়ে যাবে, সেটা কোন বইতে লেখা আছে, কে বললো ভাই? সুতরাং এটা ক্যান্সেল করে দিন। শুড বি অ্যাক্টিভলি প্রমোটেড, সবাই সক্রিয়ভাবে ভালো করে শিখতে পারবে, সবাই সক্রিয়ভাবে প্রমোট হতে পারবে, অর্থাৎ সবাই ভালোভাবে শিখতে পারবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। স্টুডেন্টস আর এগার অ্যান্ড মোটিভেটেড টু লার্ন হোয়েন দ্য টিচার, শিক্ষার্থীরা শেখার জন্য আগ্রহী এবং অনুপ্রাণিত হয় যখন শিক্ষার্থীরা কী করে,
শেখার জন্য আগ্রহী হয় এবং অনুপ্রাণিত হয়। যখন শিক্ষকরা কী করেন, পুট দেম আন্ডার স্ট্রেস অ্যান্ড প্রেশার টু পারফর্ম ওয়েল ইন টেস্ট, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য তাদের চাপ এবং সৃষ্টি রাখেন। কোয়েশ্চন নম্বর 33, প্রথমে আমরা পরীক্ষার জন্য শিশুদের চাপ দিলাম, তখন শিশুরা ভালো করে শিখলো, মোটেই না, ক্যান্সেল করুন। অফার রিওয়ার্ডস ফর সাকসেস অ্যান্ড পানিশমেন্ট ফর ফেইলার, সাফল্যের জন্য পুরস্কার, ব্যর্থতার জন্য শাস্তি। কখনো শাস্তি হয় না, পানিশমেন্ট নেগেটিভ ওয়ার্ড আমরা দিতে পারি না, ক্যান্সেল। হ্যাভ কমপ্লিটেড কন্ট্রোল ওভার দ্য লার্নিং প্রসেস, শেখার প্রক্রিয়ার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন, আচ্ছা এটা আপাতত থাক। এঙ্গেজ দ্য লার্নার অ্যান্ড মেক দেম an integral part of the teaching learning process, শিক্ষার্থীদের সম্পৃক্ত করুন এবং তাদের শিক্ষণ প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ করে তুলুন। কারেক্ট অ্যান্সার, সবাইকে কী করতে হবে, এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে, সবাই যাতে একসঙ্গে মিলামিশা করে এঙ্গেজমেন্টের মাধ্যমে তারা শিখে একটা ইন্টিগ্রেট পার্ট হয়, মিলেমিশে যাতে শিখতে পারে, তাহলেই ভালো করে শিখতে পারবে, মোটিভেট হতে পারবে। সুতরাং এটা হবে কারেক্ট অ্যান্সার, সবাইকে যাতে এঙ্গেজ করতে পারি, এটাই একজন শিক্ষকের দায়িত্ব, কর্তব্য। স্টুডেন্টস ফিল মোটিভেটেড টু লার্ন হোয়েন টাস্ক ইজ, এটা 10 জানুয়ারি 2022, সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ভাই, একটা প্রশ্ন নাই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আসছে না, এটা প্রশ্ন ডাইরেক্ট আমরা যে ভিডিওটা তৈরি করেছি দেখতে পাচ্ছেন। স্টুডেন্টস ফিল মোটিভেটেড টু লার্ন হোয়েন টাস্ক ইজ, শিক্ষার্থীরা শেখার জন্য অনুপ্রাণিত বোধ করে যখন কাজটা, শিক্ষার্থীরা শেখার জন্য উৎসাহিত হয় কোন সময়, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড হাইলি কমপ্লেক্স, যখন কাজটা খুব কঠিন হয় তখন। আচ্ছা, কঠিন কাজে কেউ কি আরাম পায়, মজা পায়? আপনি কঠিন কাজে কি মজা পান? মোটেই না। কানেক্টেড টু দেয়ার রিয়েল ওয়ার্ল্ড, বাস্তব জগৎ, রিয়েল লাইফ, রিয়েলি পজিটিভ ওয়ার্ড, আপাতত ঠিক দেই। অপ্রাসঙ্গিক, আরে ভাই অপ্রাসঙ্গিক বলে বুঝবে কী করে? নট অ্যাট অল চ্যালেঞ্জেস, মোটেই চ্যালেঞ্জিং নয়, সেটা কোনো কথা নয়, চ্যালেঞ্জেস হতে পারে। সুতরাং কারেক্ট আনসার আমাদের হবে কানেক্টেড টু দ্য রিয়েল ওয়ার্ল্ড, বাস্তব জীবনের সঙ্গে যদি আমরা ঘটনা যদি সম্পৃক্ত করে তাদের যদি পড়াই, তখন জিনিসটা তারা খুব ভালো করে বুঝবে, ভালো করে শিখতে পারবে, ভালো করে অনুপ্রাণিত হতে পারবে। সুতরাং এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। হুইচ এমোশন would facilitate the process of meaningful learning, কোনো আবেগ অর্থপূর্ণ শিক্ষার প্রক্রিয়াকে সহজতর করবে। কোন আবেগ একটা অর্থপূর্ণ শিক্ষার প্রক্রিয়াকে সহজতর করবে? এখানে আবেগের কথা বলা হয়েছে, ইমোশনের কথা বলা হয়েছে, এখানে একটু ভেবে কারেক্ট আনসারটা করুন তো দেখি ভাই। 35 দেখে কার আনসার কারেক্ট হয়, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বারবার বলছি, প্রতিনিয়ত ক্লাস আমাদের হচ্ছে, পাবেন, প্রত্যেক দিন ক্লাস হবেন। প্যাডাগজি স্পেশালিস্ট আমাদের ক্লাস করছেন, ক্লাস হবে। বাংলা প্যাডাগজি, বাংলা প্যাসেজ, তারপর ম্যাথসেরও কিছুটা ক্লাস হবে, দেখতে থাকুন। এখানে দেখুন, লজ্জা, ভয়, হতাশা সেটা কোনো কথা নয়। যদি আমাদের মধ্যে কৌতূহল থাকে তখন আমরা শিখতে পারি। লজ্জা করলে কোনো কিছু শেখা যায় না, ভয় করলেও কোনো কিছু শেখা যায় না, আর হতাশার মধ্যে কোনো কিছু শেখা যায় না। কিন্তু কৌতূহল বা কিউরিওসিটি থাকে, অর্থাৎ আমি শিখবো, কী করে শিখবো, এই যে একটা কিউরিওসিটি যদি মনের মধ্যে জাগ্রত হয়, তখন আমি সেই শেখাকে সহজতর করতে পারি। এর পরের প্রশ্নটা দেখি কি বলেছে, দেখে নেওয়া যাক। একজন শিক্ষার্থী একটি নির্দিষ্ট প্রশ্নের সমাধান করতে হিমশিম খাচ্ছে। লেভ ভাইগোটস্কির মতে এই পরিস্থিতিতে একজন শিক্ষকের কী করা উচিত? সেটার 3 ফেব্রুয়ারি 2023 আসা প্রশ্ন। দেখুন, একজন শিক্ষার্থী কী করলো, একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর করতে হিমশিম খাচ্ছে, সে একটা প্রশ্নের উত্তরটা করতে পারছে না। তো লেভ ভাইগোটস্কির মতে এরকম পরিস্থিতিতে একজন শিক্ষকের কী করা উচিত? ইগনোর দ্য স্টুডেন্ট অ্যান্ড লেট হিম স্ট্রাগল। কোয়েশ্চন নাম্বার 36, প্রথমে তাকে ইগনোর করলাম, আরে ভাই ইগনোর করলাম কোন ভাষায় বলেছে, কেটে দিন না। গিভ হিন্টস অ্যান্ড ক্লুজ টু স্টুডেন্টস রিগার্ডিং নেক্সট মুভ, পরবর্তী পদক্ষেপের জন্য শিক্ষার্থী ইঙ্গিত দিয়ে দিন, মানে স্ক্যাফোল্ডিং করুন, একটু সাহায্য করুন। জেডপিডির আন্ডারে আসছে, মানে ভাইগোটস্কির, এটা কারেক্ট, এটা থাকা। টেল দ্য কারেক্ট আনসার ইমিডিয়েটলি, তাকে ডাইরেক্ট তাৎক্ষণিক আপনি তাকে সঠিক আনসার বলে দিন। কেন বলবো? তাকে আমি সঠিক আনসার বললে সে চিন্তা করবে কখন, তাকে আমি একটু হেল্প করবো, স্ক্যাফোল্ডিং করবো, যাতে করে সে নিজে নিজে আনসারটা বের করতে পারে। দ্য স্টুডেন্ট শুড বি পানিশড, শিশুটিকে শাস্তি দেবো, কখনোই না ভাই কেটে দিন। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। তাকে একটু ইঙ্গিত দেবো, যেটা আমি স্ক্যাফোল্ডিং করব, যার মাধ্যমে সে এই যেখানে সমস্যা, যেখানে তার গাড়িটা আটকে ছিল, আমি একটু ঠেলা দিয়ে তার গাড়িটা পার করে দেব।
লরেন্স কোহলবার্গ থিওরি হ্যাজ বিন ক্রিটিক্স বাই ক্যারল গিলিগন। ক্যারল গিলিগন লরেন্স কোহলবার্গের তত্ত্বের কোন বিষয়ে সমালোচনা করেছিলেন? এটা 37 ডাইরেক্ট প্রশ্ন আমরা বলছি, এটা কারেক্ট আনসার হবে 37 1 ইজ দ্য রাইট আনসার। ইগনোরিং জেন্ডার ডিফারেন্সেস ইন মোরাল রিজনিং, নৈতিক যুক্তিতে যে লিঙ্গগত পার্থক্য আছে এটাকে উপেক্ষা করা। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। নেক্সট, শিশু হিসাবে রাঘব ব্যক্তিগত স্নেহ থেকে বঞ্চিত ছিলেন। একটা শিশু রাঘব, সে ব্যক্তিগত স্নেহ থেকে বঞ্চিত ছিল। শৈশবের শেষের দিকে তিনি সহানুভূতিশীল শিক্ষক পেয়েছিলেন। শৈশবের প্রায় শেষ অবস্থা, এই সময় তিনি এক সহানুভূতিশীল একজন শিক্ষক তার কপালে জুটে। তবুও মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে তার তিনি মানুষকে বিশ্বাস করতে পারছেন না এবং ঝুঁকি নেওয়ার সাহসও তার নেই। সে কি করতে পারছে না? রিস্ক নিতে পারছে না। উন্নয়নের কোন বিষয়টি রাঘবের ক্ষেত্রে যথাযথভাবে বর্ণনা করে? এই ক্ষেত্রে তার হুইচ ইস্যু অফ ডেভেলপমেন্ট অ্যাপ্লাই ডেসক্রাইব রাঘব কেস? কন্টিনিউটি ডিসকন্টিনিউটি ইস্যু, আর্লি লেটার এক্সপিরিয়েন্স ইস্যু, নেচার নার্চার ইস্যু, ইউনিফর্মিটি অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি। এখানে দেখুন, আগে তার ক্ষেত্রে তাকে আগে কেউ মায়া মমতা করেনি, পরে তাকে অন্য একজন মায়া মমতা করেছে। মানে পূর্ববর্তী এবং পরবর্তী, অর্থাৎ প্রাথমিক এবং পরবর্তী যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার সমস্যা। প্রথম দিকে তাকে কেউ ভালোবাসেনি, তাকে আদর যত্ন করেনি। পরবর্তীতে শিক্ষক তাকে আদর করতে চাইছেন, সহানুভূতি দিয়েছিলেন, এখানে তার সমস্যা হচ্ছে। সুতরাং এখানে আর্লি এবং লেটার এক্সপিরিয়েন্স তার ক্ষেত্রে যে ইস্যু, এই ইস্যুটা হবে কারেক্ট আনসার। নেক্সট, পরীক্ষার উদ্বেগ, অ্যাংজাইটি অফ এক্সাম অ্যান্ড ফেয়ার অফ ফেইলার। পরীক্ষার উদ্বেগ এবং ব্যর্থতার ভয়, এটা কি করে? শেখার উপর কোনো প্রভাব ফেলবে না, কার্যকর শেখার সুবিধা প্রদান করবে, শেখার উপর নেতিবাচক প্রভাব ফেলবে, শিক্ষার্থীদের অন্তর্নিহিতভাবে শেখার জন্য অনুপ্রাণিত করবে। অনেক একটু ভেবে চিন্তে কারেক্ট আনসার করবেন। 39 কি বলেছে একটু দেখুন এবং কারেক্ট আনসার করুন। একটা শিশু যদি পরীক্ষার ভয় তার মধ্যে আসে, এই কী করে পরীক্ষা দেব, আমি পরীক্ষায় ফিয়ার অফ ফেইলার, যে পরীক্ষায় যদি আমি ফেল করি তখন কী হবে, এটা তার শেখার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেবে, শিখতে পারবে না। তার মনে যদি ভয় আসে, তার পড়তে বসলেই তার মনে ভয় আসবে, যদি আমি পরীক্ষায় ফেল করি কী করব কি না। তো এখানে বলেছে শেখার উপর কোনো প্রভাব ফেলবে না। কেন? শেখার উপর তো প্রভাব ফেলবে, তো শিখতে পারবে না, তার সমস্যা হবে। সুতরাং এটা হবে না কারেক্ট আনসার। ফ্যাসিলিটেট এফেক্টিভ লার্নিং, কার্যকর শেখার সুবিধা প্রদান করবে, কখনোই না। শেখার উপর নেতিবাচক প্রভাব ফেলবে, তার শিক্ষণের উপর কী করবে? নেতিবাচক প্রভাব ফেলবে, এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন। তো এই প্রশ্নটা আপনারা দেখে নিন। এই প্রশ্ন কী বলেছে? একজন কিশোর যুক্তি দেয়, যদি হাইন্স তার স্ত্রীকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা না করে, তাহলে সে জীবনের মূল্যর চেয়ে কিছু মূল্যকে বেশি গুরুত্ব দিচ্ছে। তার প্রতিক্রিয়া নৈতিক বিকাশের কোন পর্যায়ের বৈশিষ্ট্য? তো এখানে দেখতে পাচ্ছেন 4টা পর্যায় রয়েছে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং পরবর্তীতে এই প্রশ্ন সহ বাকি অনেকগুলো প্রশ্ন আমরা ডিসকাস করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।